হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আজকের একটা ডেইলি স্টার পত্রিকা। ডেইলি স্টার পত্রিকা আমরা কেন পড়ি? আমরা ইংলিশটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রুল বেসড ইংলিশ, যেটা আমরা কোনো কিছু গ্রামেটিক্যাল রুলস পড়ি, বিভিন্ন কিছু মুখস্থ করে যে ইংলিশটা পড়ি। আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ। কিন্তু যখন আমরা কোনো কিছু পড়ি, রুলস পড়ি, অনেকগুলো ওয়ার্ড শিখি, কিন্তু লিখতে গেলে আমাদের মধ্যে একটা জড়তা কাজ করে। কিন্তু প্র্যাকটিক্যালি ইংলিশটা যখন আমরা একসাথে সব কিছু প্রয়োগ করে যখন ইংলিশটাকে প্রয়োগ করব, তখন ওই জড়তাটা অনেকটা কিন্তু কি আমাদের মিটিয়ে যায়, যেটা একদম দূর হয়ে যায়। যেমন মনে করেন আমরা পত্রিকা কেন পড়ি, আমি যদি একটু সংক্ষেপে পড়ি। একটা পত্রিকা পড়ার জন্য আমাদের যে বিষয়টা প্রয়োজন, আমরা একটা পত্রিকা পড়ার মাধ্যমে নিয়ে অনেকগুলো হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড জানতে পারি। নাম্বার ওয়ান, যেগুলো সচরাচর আমরা কিন্তু অনেকগুলো বইয়ে কিন্তু পাবো না। আর এমন কিছু ওয়ার্ড পাই যেগুলো হচ্ছে আপডেট এবং অ্যাডভান্স ওয়ার্ডস। যেমন মনে করুন আমি একটা বই পড়তেছি, এই বইটা হচ্ছে অনেক আগের লেখা। তাহলে এই বইয়ের যে ওয়ার্ডগুলো আমি পাচ্ছি, যে ওয়ার্ডগুলো লেখা হয়েছে, যেগুলো হচ্ছে একদম আর্কেইক, অনেক আগে থেকে ইউজ হতো। কিন্তু পত্রিকা হচ্ছে ইন্টারন্যাশনাল বলেন, ন্যাশনাল বলেন, বিভিন্ন অ্যাফেয়ার্স সম্পর্কে যে বিষয়গুলো হচ্ছে নতুন ওয়ার্ড, নতুন টার্ম, নতুন ফ্যানোমেনন, এই বিষয়ে নতুন ওয়ার্ড ইউজ করা হচ্ছে, যেটা আমাদের যে বিসিএস থেকে শুরু করে ব্যাংক রিটার্ন থেকে শুরু করে যে আমাদের রিসেন্ট টপিক, এগুলোর সাথে একদম রিলেট করে। এক কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আমরা কিন্তু শিখতে পারি পত্রিকার মাধ্যমে, কিন্তু সেটা অন্য কিছু থেকে না। আর আরেকটা বিষয়, আমরা যখন পত্রিকা পড়ার সাথে এটা তো আসলো, আমরা যে গ্রামার পড়ি, যত ধরনের গ্রামার পড়ি, সেটা হচ্ছে আমরা জাস্ট রুলস পড়ি। কিন্তু আমি যখন পত্রিকার যে রিডিং করি, এই রিডিং থেকে প্রত্যেকটা গ্রামার কীভাবে প্রয়োগ করা হয়েছে এবং সেন্টেন্সের কনস্ট্রাকশনটাকে, এটাকে কীভাবে কারেকশন করা হয়েছে, কোথায় ফ্রেজ ইউজ করা হয়েছে, কোথায় ক্লজ ইউজ করা হয়েছে, কোনটা টেন্সে লিখেছে, কোনটা ফাইনাইট, কোনটা নন ফাইনাইট ভার্ব, এই যে সামগ্রিক যে একটা গ্রামেটিক্যাল পয়েন্টস, এখানে পত্রিকার মধ্যে খুব নিখুঁতভাবে কিন্তু তারা প্রয়োগ করে প্রত্যেকটা এডিটোরিয়াল, প্রত্যেকটা নিউজ, প্রত্যেকটা কলাম বা অপিনিয়ন খুব সুন্দরভাবে লিখে। এখন পড়ার সাথে যদি আমাদের সায়েন্সটা যদি রুলস যা শিখেছি, যা লার্ন করেছি, সেটার সাথে যদি রিলেট করে যদি পড়তে পারি, তাহলে প্র্যাকটিসের মাধ্যমে যে জিনিসটা শেখা হয়, গ্রামারটা প্রয়োগ করা হয়, তখন সেটা হচ্ছে আমরা মুখস্থ করে যা শিখেছি তার চাইতে কিন্তু হাজার গুণে বা শত গুণে কিন্তু কার্যকর। মানে এমনভাবে গ্রামারের রুলগুলো কীভাবে আমি প্রয়োগ করব সেটা প্র্যাকটিক্যালি জেনে ফেলেছি। তখন আমি লিখতে গেলে কিন্তু মানে ভ্যারিয়েশনটা কিন্তু আমি শিখতে পারতেছি। এই যে দুইটা গেল, 3 নাম্বার কেন শিখবো আমরা পত্রিকাটা, কেন পড়ব? পড়তে গেলে যেটা সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে, যেমন আমি যদি বলি, আমরা যতই ট্রান্সলেশন শিখি, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, যতই শিখি না কেন, কিন্তু ওয়ার্ড অনুসারে অনুবাদ কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে আক্ষরিক, আর একটা হচ্ছে ভাব অনুবাদ। যেমন আমরা বলতে পারি একটা লিটারাল মিনিং, আর একটা হচ্ছে যেটা আমরা বলতে পারি ম্যাটাফরিক্যাল মিনিং। কিন্তু ভাষার সবচেয়ে অলঙ্কার সমৃদ্ধ ভাষা কোনটা? যেটা ম্যাটাফরিক্যাল মিনিং, একটা সাহিত্যিকের ভাষা। এখন আমি অনেক কিছু লিখেছি, প্রত্যেকটা কিছু আমি ডিরেক্ট মিনিংয়ে লিখেছি, কিন্তু আরেকজনে লিখেছে এতটুক বা হালকা কিছু। এই হালকা কিছুর মাধ্যমে আমি কিন্তু অনেক কিছু প্রকাশ করতে পারি। এই যে অনেক কিছু, অনেক ওয়ার্ড, যেটাকে বলা হয় তথ্যবহুল লেখা, ভার্বস বলা হয়, ভার্বস, বা যেটাকে আমি বলতে পারি ম্যাটাফরিক্যাল। তাহলে আমি কম লিখেও কিন্তু খুব ভালো, এক্সামিনার আমাকে খুব ভালো নাম্বার দেবে। এই যে কোনটা লিটারাল মিনিং, কোনটা ম্যাটাফরিক্যাল মিনিং, ম্যাটাফরিক্যাল মিনিংটা কী, সে বিষয়গুলোর হচ্ছে সাহিত্যিক ভাষা। এই সাহিত্যিক ভাষা প্র্যাকটিক্যালি যারা নন ইংলিশ ব্যাকগ্রাউন্ড, তাদের তো খুব ভালো জানা আছে সাহিত্যিক ভাষাকে, এই সাহিত্যিক ভাষা কীভাবে আমরা ইউজ করব। কিন্তু যারা নন ব্যাকগ্রাউন্ড, তারা এই যে সাহিত্যের বেসিকগুলো আগে থেকে একটু ক্লিয়ার করে যদি পত্রিকার মধ্যে যদি এগুলো আইডেন্টিফাই করে যদি পড়া হয়, তাহলে এখান থেকে সে অনেক ম্যাটাফরিক্যাল বা সাহিত্যিক ভাষা অনেক কিছু আয়ত্ত করতে পারবে। এবং সেটার লেখার মাধ্যমে যদি সে এভাবে এই ভাষাগুলো প্রয়োগ করতে পারে, এই লেখাটা হবে অন্য ধরনের একটা লোডেড ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয় খুব পারসুয়েসিভ ল্যাঙ্গুয়েজ। এক্সামিনার দেখলে বুঝতে পারবে কিন্তু এই লেখাটা কত তথ্যবহুল। 4 নাম্বার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পত্রিকার মধ্যে, সেটা হচ্ছে
কিছু প্র্যাকটিক্যাল সেন্সের ওয়ার্ডস ইউজ করতে পারি। যেমন আমি যদি বলি সাপোজ আমি যদি বলি রক্তমাখা শার্ট, সাপোজ এক্সাম্পল। এখন রক্তমাখা শার্ট আমি এটাকে ব্লাড মিক্সার অফ দ্য মানে ব্লাড মিক্সার অফ শার্ট বা ব্লাড মিক্সড শার্ট, আসলে কিন্তু এটা কখনো ট্রান্সলেশন হবে না। কিন্তু এটা আমি পত্রিকা পড়েই শিখেছি। সাপোজ আমি ইংলিশের স্টুডেন্ট হইও কিন্তু এই বিষয়গুলো আমি পত্রিকা ডেইলি স্টার পড়ে শিখেছি। তখন এটাকে আমাকে বলতে হবে ব্লাড স্ট্রেইনড শার্ট, মানে রক্তমাখা শার্ট। আবার যদি বলি আমি এই যে কারোর সাথে কোনো কথা বলতে যখন ঝগড়া হয় তখন উত্থপ্ত বাক্য বিনিময় করা হয় একজনের সাথে আরেকজন, কিন্তু সাপোজ এক্সাম্পল। এখন উত্থপ্ত বাক্য, আমরা বাক্যকে আমরা সেন্টেন্স বলতে পারি, কথা বলাকে স্পিচ বলতে পারি, ওয়ার্ডস বলতে পারি, কিন্তু এটাকে যখন আমি পত্রিকার ভাষায় যখন বলতে হয় তখন আমাকে বলতে হবে হেটেড অল্টারকেশন। হেটেড অল্টারকেশন মানে উত্থপ্ত বাক্য বিনিময়। এই যে তাহলে আমি কোত্থেকে শিখেছি? এটা শিখেছি আমি পত্রিকা পড়েই শিখেছি। অর্থাৎ পত্রিকা পড়ে আমি অ্যাট্রাকটিভ ইডিয়ম, অ্যাট্রাকটিভ প্র্যাকটিক্যাল সেন্স, ম্যাটাফরিক্যাল মিনিং, অর্থাৎ আমি এতক্ষণ যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে মানে পত্রিকা পড়ার মধ্যে ওয়ার্ড মিনিং, অর্থাৎ ভোকাবুলারি, ম্যাটাফরিক্যাল মিনিং, ট্রান্সলেশনের সিস্টেম, গ্রামাটিক্যাল আইটেমস এবং ফোকাস রাইটিং, এগুলোর মাধ্যমে একসাথে ফোকাস রাইটিং এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা স্কিলস, সেই বিষয়গুলা এবং পত্রিকায় এক একটা সেন্টেন্স এক একভাবে শুরু করে। এই যে সেন্টেন্স লেখার ভেরিয়েশন, মানে এক কাজে অনেক কাজে যদি একসাথে যদি ইংলিশের যদি প্রস্তুতি নিতে হয়, আমার কাছে মনে হয় পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই। আচ্ছা, একটু ভিডিওটা একটু দীর্ঘ হবে, তারপর আমি বলবো যে একটু আপনারা ভিডিওটা বিস্তারিতভাবে দেখবেন। তবে আমি আরেকটা রিকোয়েস্ট করবো যে কিন্তু ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে অন্যজনের একটু সুবিধা হয়। আরেকটা বিষয়টা কি, এখন আমি বললাম যে কেন, ওয়াই আপনি পত্রিকা পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে যে হাউ, আপনি পত্রিকা কীভাবে পড়বেন, পত্রিকা পড়ার নিয়মটা কী? আমি একটা নোট করেছি পত্রিকা পড়ার জন্য কীভাবে আপনি করবেন। এটা হচ্ছে আমি মানে পোস্টও করব। আচ্ছা, যাই হোক, পত্রিকা পড়ার জন্য যেমন এটা একটা ডেইলি স্টার পত্রিকা, আমি একজন চাকরি প্রার্থী হিসেবে আমি এই যে এই পেজ পত্রিকার এখানে যে যতগুলো পেজ আছে প্রায় 12 পেজ ডেইলি স্টার পত্রিকার মধ্যে, কোনো এক্সট্রা যদি কোনো ম্যাগাজিন না দেয়, কিন্তু 12 পেজের প্রত্যেকটা প্যারাগ্রাফ, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা পেজ কখনো পড়ে ইম্পসিবল, আর পড়ার প্রয়োজনও নেই। সবগুলো কিন্তু চাকরি রিলেটেড না, আর সবগুলো পড়ে যে আমি ইংলিশ একদম রাতারাতি করে ফেলবো সেটাও কিন্তু না। পত্রিকার পড়ার নিয়মটা হচ্ছে প্রথমে যেটা দেখবেন প্রথম পেজ, এই যে প্রথম পেজ এবং শেষের পেজ, অর্থাৎ ভিতরে যা যা এক্সপ্লেনেশন আছে সেটা প্রথম পেজ এবং মানে শেষ পেজের, এটা প্রথম পেজ এবং শেষ পেজের সিনপসিস, জাস্ট একটু হিন্টস দিছে, সারসংক্ষেপ, এটার এক্সপ্লেনেশন আছে পিছনে। এখন প্রথম পেজ আর শেষের পেজে যেটা করবেন, প্রত্যেকটার হেডলাইনটা বোল্ড আকারে যেটা থাকে, এই হেডলাইনটা জাস্ট চোখ বুলিয়ে নেবেন। এবং চোখ বুলিয়ে নেওয়ার সময় কিন্তু আপনি দেখবেন এখান থেকে অনেকগুলো চোখ বুলিয়ে নিয়েছেন, এখান থেকে অনেকগুলো চোখ বুলিয়ে নিয়েছেন, কিন্তু যেটা খুব ইনফরমেটিভ, যেটা আপনার পরীক্ষা রিলেটেড এবং রাইটিং রিলেটেড, যেটা খুব অ্যাট্রাকটিভ এবং খুব প্লেজারেবল, যেটা আপনাকে কিছুটা বিনোদন দিবে, সেটাও আপনি পড়তে পারেন। যেমন কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা ইম্পর্টেন্ট নয় সেটা আপনাকে বুঝে নিতে হবে। যেমন ব্যাংক রিলেটেড কি, সাম্প্রতিক যেটা সবচেয়ে বেশি আলোচিত বিষয় ব্যাংক রিলেটেড, বা মানে ব্যাংকের আমরা যদি কারেন্সি বিষয়ক, ইকোনমিক্স বিষয়ক এই বিষয়, এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেগুলো সবচেয়ে বেশি আলোচিত বিষয়, যেমন আমেরিকা, এই যে আমরা বলতে পারি ভেনেজুয়েলা, ইরান, এই সমস্ত বিষয়গুলো রিলেটেড যদি আমরা কোনো একটা হেডলাইন দেখি সেটা ভিতরে আমাকে বিস্তারিত পড়ার চেষ্টা করতে হবে। কিন্তু সব, যেমন বাংলাদেশের পলিটিক্স, এটা নিয়ে কখনো পরীক্ষায় কোনো কোয়েশ্চেন করবে না, বা কোনো একটা জায়গার দুর্ঘটনা হয়েছে এটাতে কি হয়েছে এটা নিয়ে কখনো কোনো কোয়েশ্চেন করবে না। এই বিষয়গুলো হয়তো আমি হেডলাইন পড়তে পারি কিন্তু আমাকে অ্যাভয়েড করতে হবে এই বিষয়গুলো কিন্তু। আচ্ছা, আসি এখন ভিতরের পেজের মধ্যে কোন বিষয়গুলো গুরুত্ব দেবেন। ভিতরের পেজের মধ্যে হচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্ব নেই যেটা আমি বলবো ভিতরের পেজের মধ্যে, সেটা হচ্ছে যে যেটা বিজনেস, যেটা ফাইন্যান্সিয়াল যেটা পেজ আছে এটা একটু গুরুত্ব দেবেন। এরপর হচ্ছে যে ইন্টারন্যাশনাল পেজ, এই দুইটা পেজকে গুরুত্ব দেবেন। তাহলে আমি কি বলেছি, যেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল, এরপর হচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার। যেমন এখানে দেখেন, এখানে আমি ইয়ার মধ্যে দেখাচ্ছি, এই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, ইরান নোটস টু মোর নিউক্লিয়ার টক সেট
রেড লাইন্স। ইরানের নিউক্লিয়ার নিয়ে কিন্তু এখানে অনেক কিছু আলোচনা আসে, যেমন ইউএস নিয়ে অনেক কিছু আলোচনা আছে। এটা থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক আলোচিত বিষয়, সেটা পরীক্ষার আগ মুহূর্তে যে বিষয়টা সবচেয়ে আলোচিত সেটাকে ডিফাইন করে আপনাকে এটা পড়তে হবে, পড়ে নিতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় এরপরে হচ্ছে আমি যেটা বলি, সবচেয়ে পত্রিকার মধ্যে কোনো কিছু পড়তে না পারলেও আপনি তো যারা উইক, যারা ইংলিশে খুব অ্যাডভান্স, তারা কিন্তু অনেক খুব দ্রুত পড়ে নিতে পারবে অনেক কিছু, ঠিক আছে। কিন্তু এমন নয় যে আবার এখানে আরেকটা বিষয়, সারাক্ষণ পত্রিকার মধ্যে সময় দিলেও কিন্তু বাকি পড়াগুলো কবে পড়বেন, পত্রিকা পড়ে যে আপনি চাকরি পাবেন তাও কিন্তু না। আপনি জাস্ট ইংলিশের রাইটিং, রিডিং, ফ্রিকোয়েন্সি বিষয়টা ইমপ্রুভমেন্ট করার জন্য, ওকে একটু নাও আমি ক্লাস নিচ্ছি, এটার ইমপ্রুভমেন্টটা করার জন্য যে বিষয়টা প্রয়োজন সেটার জন্য আমরা নিউজ পেপারটা পড়তেছি। তার মানে এই না যে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেবো, আপনি 1 ঘন্টা বা 40 মিনিটস বা 45 মিনিটস বা 30 মিনিটস টার্গেট করেন এবং সেটার জন্য আবার তবে এমনভাবে পড়েন যে টপিকটা আপনার রিটেনের জন্য রিলেটেড। তবে সব কিছুকে অ্যাভয়েড করে সব কিছু পড়তে না পারলো যারা একদম সময় কম দিতে পারে, আমি বলবো এডিটোরিয়াল এবং অপিনিয়ন পেজটা বাদ দিবেন না। এখান থেকে যেটা একটা সিলেক্ট করবেন যে আপনি ওটা কিন্তু ফুল পড়বেন, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি সিম্পল একটা এক্সাম্পল বলতে পারি, এই যে এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কলাম, এখানে 4টা কলাম আছে, 4টা কলামের মধ্যে আমার কাছে মনে হয়েছে ফিক্সিং এ ব্রোকেন এডুকেশন সিস্টেম, মানে আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে একটা কলাম লিখেছে যে সংস্কারটাকে, রিফরমেশনটা কী করতে হবে আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে, কিন্তু সে বিষয়টা অর্থাৎ যেটা যে কলামটা যে এডিটোরিয়ালটা গুরুত্বপূর্ণ মনে করবেন আপনি সেটাই পড়বেন। এখন আমি এই স্টেপসে বলেছি কোনটা পড়বেন এবং কোনগুলো পড়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে আবার এই যেগুলো যে পড়বেন আপনার এই পড়ার স্টাইলটা কি, এটার স্ট্রাকচারটাকে আপনি কীভাবে পড়তে পারেন এই বিষয়গুলা, সেটাতে আসি একটু। প্রথম যখন একটা টপিক পড়বেন, আমরা বাংলাকে যেভাবে বুঝি ইংলিশটাকে কিন্তু সেভাবে বুঝি না স্বাভাবিকভাবে, কিন্তু এটা ধরে নিতে পারেন। এখন সেজন্য এখন প্রত্যেকের কাছে একটা ডিভাইস আছে, যে ইলেকট্রনিক ডিভাইস, আপনি যে পার্টটা পড়ে নেবেন এই পার্টটা সরাসরি না পড়ে এটার একটা ব্যাকগ্রাউন্ড নলেজ নেবেন। ব্যাকগ্রাউন্ড মানে কি, এটার প্রেক্ষাপটটা কী এটা বাংলা জানবেন। কীভাবে জানবেন, এটাকে আপনি তুলবেন গুগল লেন্সে দেন, যদিও গুগল লেন্স 100% এটা সঠিক অনুবাদ করে না, তারপরে যতটুকু অনুবাদ হয় সেটা কিন্তু বাংলাটা আপনি 5 মিনিট একবার পড়ে নেন। তখন কোনো কিছু পড়ার আগে যদি আপনার ব্যাকগ্রাউন্ড নলেজটা যদি আপনার মাথায় যদি থাকে তাহলে বুঝে নিতে পারবেন, কিন্তু ওই টপিকটা কিন্তু অনেক কিছু আপনি ক্যাচ করতে পারবেন। এমন কিছু ম্যাটাফরিক্যাল মিনিং, এমন কিছু যে প্রভার্বিয়াল মিনিং, যেটা ভাবানুবাদ আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড নলেজ না নিলে বুঝতে পারবেন না। কিন্তু ব্যাকগ্রাউন্ড নলেজ নেওয়ার কারণে আপনার একটা সামগ্রিক একটা কনসেপ্ট, এটা কী কনসেপ্ট, এখানে কী বলা হয়েছে সেটা মাথায় থাকার কারণে আপনি পড়লে কিন্তু অনেক কিছু ক্যাচ করতে পারবেন। তাহলে এই জন্য বলবো একটা টপিক পড়ার আগে এটার ব্যাকগ্রাউন্ড নলেজ নেন এবং এটাকে ট্রান্সলেশন গুগল লেন্সে বা কোনো জায়গায় দিয়ে সেটাকে আপনি বাংলাটা পড়ে নেবেন, নাম্বার 1। 2 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে কি, ফুল কলামটা আপনি যেই অনুবাদটা পড়েছেন ব্যাকগ্রাউন্ড নলেজটা নিয়েছেন সেটাকে মাথায় রেখে আপনি প্রথম থেকে প্রতিটি লাইনকে অ্যানালাইসিস করে পড়তে যাবেন না। প্রথমে একদম রিডিং পড়ে নেবেন, প্রথমবার যতটুকু বুঝেন জাস্ট দ্রুত রিডিং পড়ে নেবেন 2 বার। প্রথমবার এত কিছু বিবেচনা করবেন না, প্রথমবার থেকে বিবেচনা করলে কিন্তু আপনার মাথায় অনেক কিছু আসবে না, আপনার কাছে উল্টা আরও এটা ডিসগাস্টেড মনে হবে, ও এটা অ্যাভয়েড করি তো মনে হবে না। মানে কোনো একটা রিডিং যখন আমরা যদি আমাদের কাছে এটা যদি খুব ইন্টারেস্টিং বা প্লেজারেবল না হলে সেটা আমরা কিন্তু পড়তে চাই না, সেটা আমরা অ্যাভয়েড করতে চাই। সো আপনি প্রথমবার পড়ে নেবেন। যেমন আমরা যখন একটা বই পড়ি, বইটা কিন্তু মিনিমাম একবার পড়লে হবে না, এটা একবার পড়ে নেবেন। একবার পড়ে কিছুটা কিন্তু এটা 20 বা 25% আইডিয়া হবে। সেকেন্ড টাইম যখন পড়বেন তখন অনেক কিছু আপনি কিন্তু খুব ইজি হয়ে যাবে, ঠিক এভাবেই। অ্যান্ড থার্ড টাইম খুব গুরুত্বপূর্ণ। থার্ড টাইম হচ্ছে আপনাকে আমি যে বলেছি পত্রিকা পড়ার মাধ্যমে অজানা ওয়ার্ড, ক্লজ, ফ্রেজ, সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটার ফিগার অফ স্পিচ আইডেন্টিফিকেশন, সেন্টেন্সটা কীভাবে শুরু হয়েছে, এটাকে ফ্রেজ দিয়ে শুরু হয়েছে নাকি এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, সেন্টেন্সের কনজাংশন কোথায় ব্যবহার করা হয়েছে, কোথায় কমা ইউজ করা হয়েছে, এবং প্রত্যেকটা কিছু আন্ডারলাইন করে আইডেন্টিফাই করে স্ক্যানিং মানে মার্ক করে আপনি পড়বেন, বিশ্লেষণ করবেন। একটা জিনিস মাথা থাকবে, এটা কিন্তু আপনি গল্পের বই পড়তেছেন না,
যে জাস্ট আপনি এটার একটা ফ্লট ডেভেলপমেন্টের মধ্যে যে আপনি এটা একটা থিম জানবেন, মজা লাগবে। আপনি এটা পড়তেছেন আপনার পরীক্ষার ইংরেজি ফ্রিকোয়েন্সি ইমপ্রুভমেন্টের জন্য, প্রিপারেশনের জন্য, আপনার রাইটিং রিডিং দুইটাই ইমপ্রুভমেন্ট করার জন্য। আপনাকে এই জন্য এটা বিশ্লেষণ করতে হবে। তবে এখানে একটা প্রশ্ন থাকতে পারে, আপনি এতগুলো প্রসেস বলছেন, এটা তো অনেক সময় লাগবে, আপনি তার রাতারাতি কোনো কিছু ইমপ্রুভ করতে পারেন না। সময় লাগুক, সময় দেন। আপনি প্রথমেই মনে করেন একটা কলমকে আপনি 3 দিন পড়েন, 3 দিন পড়েন। ডেলি স্টার প্রতিদিন পড়ার দরকার না, একটা ডেলি স্টার নিয়ে আপনি 1 সপ্তাহ পড়েন, 2 সপ্তাহ পড়েন, আপনি 3 মাস 4 মাস পড়েন, দেখবেন যে আপনার এত বেশি ফ্রিকোয়েন্সি, বিশ্বাস করবেন, মানে ইংলিশের একটা যে অ্যাডভান্স লেভেলের ফ্রিকোয়েন্সি তৈরি হবে, সেটা কম্পিটিটিভ এক্সামে, ব্যাংক রিটেন এবং বিসিএসসি রিটেন অনেক জায়গায় আপনি অন্যদের চাইতে অনেক বেশি কিন্তু অ্যাডভান্স হবেন। আর ইংলিশের যে সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স, এটা তো আপনি জানেন কত যে গুরুত্ব বিভিন্ন রিটার্ন পরীক্ষায়। তাহলে দ্বিতীয়বারে পড়ার সময় কোনো জায়গায় গ্রুপ ভার পাচ্ছে কিনা, প্রভার পাচ্ছেন কিনা, আপনি ইডিয়ম পাচ্ছেন কিনা, ক্লজ আইডেন্টিফিকেশন, যেমন পার্টস অফ স্পিচের বিন্যাসটা খুব গুরুত্বপূর্ণ। যেমন একটা ওয়ার্ড আমি ক্লাস নিজে বলি অনেক জায়গায় নাউন, কিন্তু এটা সেন্টেন্স বেঁধে কিন্তু কোনো জায়গায় ভার্ব হতে পারে, কোনো জায়গায় অ্যাডজেক্টিভ হতে পারে। এই বিষয়গুলো মানে সামগ্রিক গ্রামারগুলো যে আপনি পড়ে এসেছেন আগে থেকে, সেগুলো এখানে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। এখানেই হচ্ছে আমি বলবো যে এখানে বলা হচ্ছে যে এটাকে টেক্সুয়ালাইজেশন। টেক্সুয়ালাইজেশন মানে কি? কোনো কিছু পড়ে মর্মার্থ বোঝার নামই হচ্ছে যে টেক্সুয়ালাইজেশন। তাহলে আপনার উদ্দেশ্যটা কি? আপনি পরীক্ষা ইমপ্রুভমেন্টের জন্য আপনি যখন এগুলো প্র্যাকটিক্যালি পড়বেন, দেখবেন যে কোনো জায়গা থেকে গ্রামার আর পড়তে হবে না, আপনাকে এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। একসাথে আপনার রাইটিং, প্রিলি, রিটেন, গ্রামার, ভোকাবুলারি, এরপরে হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং, ফোকাস রাইটিং। ফোকাস রাইটিং মানে কোনো একটা টপিক কীভাবে লিখবেন টু দ্য পয়েন্টে, সেটাও কিন্তু আপনার, মানে আমি বলবো যে একসাথে যদি হরেক রকম প্রস্তুতি নিতে হয়, পত্রিকা পড়া, এগুলি বিশ্লেষণ করে পড়বেন। এরপরে সাহিত্যিক ভাষা কোথায় আছে, কোথায় ম্যাটাফোর ইউজ করা হচ্ছে, কোথায় সিমিলি, কোথায় পার্সোনিফিকেশন, কোথায় হাইপারবোল, কোথায় সিনাগডকি, এই যে মানে বিভিন্ন যে কোথায় ইমেজ ইউজ করা হচ্ছে, কোথায় আমি যে বলবো যে কোথায় ইন্টোনেশন বাড়িয়েছে, কোথায় কমিয়ে গেছে, ফিগার অফ স্পিচ সাহিত্যের যতগুলো ভাষা আছে সব কিছু বের করার চেষ্টা করেন। এরপরে যেটা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি পড়ার পরে মাস্ট ওয়াট এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে যেটা মেমোরাইজ ইন ফার্ট, যেটা ক্রেম ইন ফার্ট, যেটাকে মানে মুখস্থবিদ্যা, আপনাকে একটা নোট ডাউন করতে হবে। আপনি এরকম খাতা না, একটু ইনভেস্ট করবেন, একটা ভালো মানের একটা খাতা নেবেন, ভালো মানের যেটা ঢালযুক্ত খাতা নেবেন। এটা একদম আপনার ছিঁড়বে না, আপনার যতদিন পর্যন্ত কোনো জায়গায় ভালো জব হচ্ছে না ততদিন পর্যন্ত আমরা রেখে দিবেন। কোনো একটা ফ্রেজের অর্থ পেয়েছেন, কোনো একটা এডিএম পেয়েছেন, কোনো একটা গ্রুপ ভার্ব পেয়েছেন, কোনো একটা ওয়ার্ড পেয়েছেন, সেটা পড়েন এবং সেটা সাথে সাথে নোট ডাউন করেন। এবং নোট ডাউন করার সময় দেখবেন যে এটা কোন কলামের একটা হেডলাইনটা লিখে রাখবেন। তাহলে আপনার মাথায় একটা সেন্স হবে কোন টেক্সটের ভোকাবুলারি কোন টাইপের, লেখার সময় এটা হেল্প করবে, মানে কোন ক্ষেত্রে আমি কোন ভোকাবুলারি ইউজ করব, এগুলো নোট ডাউন করবেন। নোট ডাউন করার পরে তাও মনে থাকবে না, আপনাকে বারবার রিভাইজ এটাকে আপনাকে রিভাইভ করতে হবে। রিভাইভ করার জন্য রিভিশন করতে হবে, বারবার পড়তে হবে। এবং বারবার পড়ে আপনি শব্দগুলো সামনে রেখে যেই আপনি এডিটোরিয়ালটা পড়েছেন, যে কনটেক্সটটা পড়েছেন, সেটার উপর ভিত্তি করে নিজের মতো করে আপনি যেটা নোট ডাউন করেছেন ওয়ার্ডগুলো, এগুলাকে প্রয়োগ করে সেন্টেন্স ভেরিয়েশন করে এটার একটা সামারাইজ করেন, নিজের মতো করে আবার লিখবেন। আবার না লিখলে কিন্তু হবে না, শুধু পড়লে হবে না। তাহলে এখান থেকে দেখেন আপনার ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস হচ্ছে, আপনার ওয়ার্ডগুলো আবার মেমোরাইজ হচ্ছে, আপনার সামারি খুব গুরুত্বপূর্ণ, সামারি লেখার একটা নিয়ম প্র্যাকটিস হচ্ছে, আপনার ট্রান্সলেশনও প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তাহলে আমি বলবো যে এক কথায় আমি যে বলতে চাচ্ছি, এভাবে যদি পত্রিকা পড়েন, এই প্রসেসগুলো যদি অনুসরণ করেন, আপনি এক কাজে ইংলিশের প্রস্তুতি নেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল প্রস্তুতি নেওয়ার জন্য, অ্যাডভান্স প্রস্তুতি নেওয়ার জন্য ইংলিশ পত্রিকা পড়ার কোনো বিকল্প নাই, আমি যেটা যদি বলি। তবে আমি রেগুলার ক্লাস করাই, কীভাবে পড়বেন, কীভাবে অ্যানালাইসিস করি, আমার এই প্রোফাইলেও আমি আপলোড করি, আমার চ্যানেলেও আমি কিন্তু আপলোড করি, আমার একই নামে মারিফুল করিম রিফাত, একই নামে, ওগুলো ফলো করতে পারেন। তবে আমি রিসেন্টলি একটা পেজ খুলব, আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমি ঈদের পরেও একটা কোর্স ওপেন করতে যাচ্ছি। যাই হোক, তবে এখন প্রশ্ন হতে পারে কোন পত্রিকাটা আমি অনুসরণ করব।
অনেকগুলো পত্রিকা আছে, আপনি যে কোনো একটা পত্রিকা নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে ডেইলি স্টার। আপনি ডেইলি স্টারকে কিন্তু ফলো করতে পারেন, আমার কাছে মনে হয় আর কি। আর আরেকটা বিষয়, আমি যে এতক্ষণ কথাগুলো বলেছি এগুলো যারা মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট বা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তাদের জন্য বলেছি। কিন্তু যারা একদম লোয়ার, যাদের ইংলিশের অ্যাবিসি নাই, প্রাথমিক জ্ঞান নাই, যারা অন্তত কোনটা ভার অফ, কোনটা সাবজেক্ট, পার্টস অফ স্পিচ, ক্লজ, ফ্রেজ কিচ্ছু বোঝেন না, তারা কখনো শুরুতে কিন্তু পত্রিকা পড়া মানে হচ্ছে যে অন্ধকারে ডিল মারা হবে। তবে তাদের কাছে আমার কাছে মনে হয় একটা বই থেকে গ্রামারের বেসিকগুলা ভালো করে আগে আয়ত্ত করেন, পড়েন, বুঝেন, তারপরে পত্রিকা পড়েন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি আবারও বলতেছি, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করুন, শেয়ার করে একটু অন্যকে একটু দেখার সুযোগ করে দিন। আর কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করুন।